আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সিয়াম ফ্রম সাউথ কোরিয়া। তো আজকে আপনাদের সাথে আমার নিজের সাউথ কোরিয়াতে আসার যে স্টোরি এটা শেয়ার করবো আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে আসলাম আর কতদিন সময় লাগছে, কি প্রসেস, কি জিনিস মাথায় রাখতে হবে, বা আমি কিভাবে সব কাগজপাতি ডকুমেন্টস সবকিছু প্রসেস করছি। তো ভাবলাম যে এই একটা ইন্সপিরেশন আপনাদের দেওয়া উচিত। তো একদম শুরু থেকে যদি বলি, আমার হচ্ছে এসএসসি 16তে আর এইচএসসি হচ্ছে 2018তে, আর আমার বিএসসি গ্রাজুয়েশন শেষ হয় ড্যাফোডিল থেকে 2023-এ। তো তারপরে কিছুদিন জব করছি আর কি, 6-7 মাসের মতো। তারপরে চেষ্টা করলাম যে এসব ছোটখাটো জব করে তো আর কিছু হবে না, চিন্তা করলাম যে দেখি মাস্টার্স বাইরে থেকে করা যায় কিনা। আসলে তখন থেকে প্ল্যান শুরু, বড় কোনো আমার প্ল্যান নাই। আর আমার প্ল্যান মূলত আমি দেখা যাচ্ছে অক্টোবর-নভেম্বর 2023-এর নভেম্বর-ডিসেম্বরের দিকে চিন্তা ভাবনা করি যে হচ্ছে আইএলটিএস দিব, আর হচ্ছে 2024-এর যে কোনো জায়গার স্প্রিং যে থাকে ইনটেক, ওইটা ধরার জন্য। তো প্ল্যান করতেছি আইএলটিএস দেওয়ার। তো আইএলটিএস এর প্রিপারেশন ওইভাবে হচ্ছিল না। আমি থাকতাম তখন হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে, শুক্রবার। তো অনেকে হয়তো চিনেন। আর তখন বেশিরভাগ দেখা যাচ্ছে অন্যদিকে বেশি সময় ব্যয় হতো, আইএলটিএস এর পড়াশোনা ওইভাবে হইতো না। তো চিন্তা করলাম যে আসলে আইএলটিএস এর রেজিস্ট্রেশন যদি করে ফেলাই তাহলে একটু হয়তো সিরিয়াসনেস আসবে। তো এই জন্য করে কি বিভিন্ন যে আছে আপনার, যেখানে আইএলটিএস দেওয়া যায় সেন্টারগুলো আছে, এই একটা সেন্টারে যে হচ্ছে আমি রেজিস্ট্রেশন করি, আর 20 দিন পর হচ্ছে আমার পরীক্ষা থাকে। তখন থেকে আর কি মেইন পড়াশোনা শুরু হয়। তো দেখা যাচ্ছে 20 দিন একটা প্রিপারেশনের টাইম পাই। তখন আপনার রিডিং, রাইটিং, লিসেনিং যা আছে এগুলো দিতাম। আর কোচিং কোথায় করি নাই আর কি, আমি হচ্ছে মেন্টরসে মক দিয়েছিলাম 3টা। তো মূলত মকগুলো নেওয়ার রিজন হচ্ছে স্পিকিংটা প্র্যাকটিস করা আর কি, যে স্পিকিং এর একটা ইভ্যালুয়েশন দরকার। তো এভাবে আসলে জার্নিটা শুরু হয়। তো দেখা যাচ্ছে জানুয়ারির মেবি 12-13 তারিখে বা এরকম সময় আর কি আমার এক্সাম ছিল। তো আমি জানুয়ারির 24 তারিখে রেজাল্ট পাই। তো দেখা যাচ্ছে আমার রেজাল্ট আসে হচ্ছে 6। তো তারপর থেকে আর কি, তার আগে কোনো চিন্তা ভাবনা ছিল না যে কোন দেশে যাব, কোথায় কি করব, কিভাবে কি প্রসেস করবো, এগুলো নিয়ে আসলে কোনো মাথা ব্যথা ছিল না। তো 6 পার পরে তারপরে চিন্তা করলাম, ও আচ্ছা আইএলটিএস তো 6, এখন দেখি কোন দেশে যাওয়া যায় এই রেজাল্ট দিয়ে। তো দেখলাম আসলে অনেক ইউনিভার্সিটি, আসলে আমার তো প্রোগ্রাম সিলেক্ট করা হয়েছে মাস্টার্সের জন্য। তো যার কারণে একটু দেখা যাচ্ছে খুব তেমন একটা ইউনিভার্সিটি অ্যাভেলেবল ছিল না। তো এর জন্য দেখলাম কোথায় হয়। তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে এই রেজাল্ট দিয়ে তো হাঙ্গেরি যাওয়া যাবে। তো হাঙ্গেরি একটু ঘাটাঘাটি করলাম। মোটামুটি অ্যাপ্লিকেশন প্রায় শেষের দিকে হয়ে গেছিল, অ্যাপ্লিকেশন অলরেডি আমি হাঙ্গেরিতে করে ফেলবো এরকম একটা অবস্থা। তখন হচ্ছে আমি আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া। তো বগুড়া আসার পরে এক ছোট ভাই আছে আমাদের পাশের বাসা, পাশাপাশি বাসা আর কি। তো কথায় বলতেছে, ভাই কোরিয়ার জন্য ট্রাই করো, দেখো কোরিয়া হয় কিনা। তো অনেকে তো 5.5 দিয়ে গেছে। তো চিন্তা করলাম দেখি কোরিয়ান একটু ঘাটাঘাটি করে দেখি কি অবস্থা কোরিয়ার। তো দেখি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে আপনার 6.5 এগুলোতে স্কলারশিপ দেয়। তো তারপরে একটু কোরিয়ানে চিন্তা ভাবনা করলাম, ঘাটাঘাটি করলাম। তারপরে চিন্তা করলাম যে আচ্ছা দেখি এখন তো তাহলে প্রফেসরদের মেইল দেওয়া লাগবে। তারপরে আইএলটিএস এর রেজাল্ট, একাডেমিক রেজাল্ট, ইউনিভার্সিটি রেজাল্ট, এগুলো নিয়ে দেখা যাচ্ছে মেইল দেওয়ার পরে প্রফেসর যখন রেসপন্স করছে, তখন আর কি আমার মেইন প্রবলেমটা শুরু হয়। মেইন প্রবলেম বলতে শুরু তো করছি হচ্ছে আমার এসএসসি এইচএসসির সার্টিফিকেট
অ্যাটেস্টেশন দিয়ে, এখন তো মনে হয় অনলাইনে করা যায়। তো আমি যখন আসছি তখন হচ্ছে যে অফলাইনে করা লাগতো। তা আমার বোর্ড তো রাজশাহী, তো এরই মধ্যে হচ্ছে আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো ওনার হচ্ছে প্রিলিমিনারি স্টেজে ব্রেন স্ট্রোকের মতো হচ্ছে দেখা যায়। তো যার কারণে অনেক মেডিকেল নিয়ে যাওয়া লাগে। জিয়াউর রহমান মেডিকেল, আপনারা যারা উত্তরবঙ্গের আছেন জানবেন হয়তো। তো ওখানে মেডিকেল যাওয়ার পরে ওখানে 5 দিন থাকার পরে হচ্ছে আমি আমার বাবাকে রেখেই হচ্ছে অ্যাটেস্টেশনের কাগজপাতি রাজশাহীতে জমা দিতে যাই। ওই একই দিনেই জমা দিয়ে তারপরে হচ্ছে ওখানে একটু বাংলাদেশ তো তখন সিস্টেম করা যাইতো আর কি, তো চেষ্টা করছি যে একই দিনেই করে নিয়ে আসার। তো ওখানে হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে ওখানে আবার আসি। ইউনিভার্সিটির আমার কিছু ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, ওদের ওখানে ছিলাম আর কি। তো ওখান থেকে অ্যাটেস্টেশন একই দিনেই করে নিয়ে আসছি। সকালবেলা গেছি 1টার দিকে, তো বলছে 4টার দিকে এসে নিয়ে যান। তো একই দিনে হয়ে গেছে অ্যাটেস্টেশন, ওখান থেকে করে নিয়ে আসে। তারপরে হচ্ছে আমার আদার্স যে ডকুমেন্টস আছে এদিক থেকে আবার আমার বাবা যেহেতু চাকরি করতো আর কি, বাবা মা দুইজনই চাকরি করতো, তো এখন হচ্ছে রিটায়ারমেন্টে গেছে আর কি। তো সেই সময়ে ওনারা আবার হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট প্রত্যেক বছরেই ক্লিয়ার করে দিত আর কি, ট্যাক্স। তো যার কারণে যখন আমি ডকুমেন্ট খুঁজতে যাই দেখি যে আমাদের তো ট্যাক্স সব বছরের দেওয়া আছে। তো এই জন্য আর কি বেশি সমস্যা হয় নাই। জাস্ট খালি আমাদের যে বগুড়ার অফিস আছে, ট্যাক্স অফিস, তো ওখানে যেয়ে খালি সার্টিফিকেটটা নিয়ে আসছি। তারপরে ওই একই দিনে হয়ে গেছে আর কি। সার্টিফিকেট নিয়ে আসার পরে চিন্তা করলাম যে আচ্ছা আর কি লাগবে। আর হচ্ছে আমার এখন এই একাডেমিক সব ডকুমেন্টসগুলো, এই যত কিছু আছে এগুলো সব হচ্ছে আমার এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এগুলো থেকে আমার আবার সত্যায়িত করানো লাগবে, অ্যাটেস্টেশন করানো লাগবে। তো 2-3 দিন পরে চলে গেলাম ঢাকা, বাসা থেকে ঢাকায় যেয়ে তারপরে হচ্ছে প্রথমে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, তারপরে একই দিনেই হচ্ছে আমি নোটারি করে ফেলি সবগুলো কাগজের। তো এইগুলো হয়ে যাওয়ার পরে আমার সব ডকুমেন্টস অ্যাটেস্টেশন হয়ে যাওয়ার পরে, নোটারি করার পরে এখন হচ্ছে আর আমার লাগবে আমার মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স। তো এই জন্য হচ্ছে কি করে আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে দেই। তো এটা অনলাইনে করছিলাম, 505 টাকা দেওয়া লাগে আর কি, ফিস যেটা। তো পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করে দিই। 15 দিন পরে হচ্ছে এরকম আমার যে থানা আছে, আমার হচ্ছে থানা গাবতলী থানা, বগুড়া জেলার। তো ওখান থেকে কল দিয়ে বলে যে ভেরিফাই করে নিতে। তো ওখানকার যিনি অফিসার ছিল উনি অনেক ভালো আর কি, কথা বলে যা বুঝলাম। তো যাওয়ার পরে হচ্ছে আমাকে এমনি জিজ্ঞেস করলো কই থাকি না থাকি। তো আমরা গাবতলী ছিলাম হচ্ছে 20 বছর। তারপরে এদিকে অন্যদিকে মুভ করছি আর কি। তারপরে বলি যে আমার স্কুল কলেজ এখানেই, এই অবস্থা, এই জায়গা, হ্যান ত্যান জিজ্ঞেস করলো। তারপরে আরও একটা জিনিস জিজ্ঞেস করলো, ওনার একটা ছেলে আছে, ব্যাচেলর করবে মনে হয়, যে শুনতেছে যে কোন দেশে যাওয়ার জন্য ট্রাই করতেছি, হ্যান ত্যান এগুলো শুনলো আর কি। ওনার ভালোই গল্প টল্প হইলো। তারপরে হচ্ছে উনি ওনার সিগনেচার, স্ট্যাম্প, সিল টিল যা আছে ওগুলো দিয়ে ভেরিফাই করে দিল। তো এইটা ক্লিয়ারেন্স করার পরে হচ্ছে উনি বলল যে আমাদের যে সদর থানা আছে বগুড়া, তো ওখান থেকে হচ্ছে সার্টিফিকেটটা উঠাইতে হবে। তো ওখানে হচ্ছে উঠাবো, তখন হচ্ছে এই যে আপনার বাংলাদেশের মারামারি শুরু হলো। দেখা যাচ্ছে 18 তারিখ থেকে তো মেইন মারামারি শুরু হয়েছে জুলাইয়ের। তো ইন্টারনেট যখন বন্ধ করে দেয়, তো তার আগেই আমি হচ্ছে 16 তারিখে কাগজ নিয়ে আসছি। 18 তারিখ থেকে সব বন্ধ হয়ে গেছে, ওই থানা ভাঙচুর করে একদম পুড়ে দিছে। তাহলে বুঝেন কি খবর। তো আমি 16 তারিখেই সব ডকুমেন্টস পেয়ে গেছি। নিয়ে আসার পরে তারপরের দিন তুমুল আন্দোলন, একদম ভাঙচুর, নেট বন্ধ। এইদিকে হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে, সাউথ কোরিয়ার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, ইউনিভার্সিটি আমার বাসার পিছনেই, এই পাশে। তো যাই হোক, এখানে যখন অ্যাপ্লাই করছি তখন ওদের হচ্ছে অফার লেটার আসছে 24 তারিখে। তো আমাদের তো নেট সব বন্ধ, তো সেই মেইল পাইলাম 26 তারিখে। তো 24 তারিখে 26 তারিখে হচ্ছে টাকা দেওয়ার লাস্ট ডেট ছিল।
ডেট তো পার হয়ে গেছে, তখন কি করা যায় এখন? তো প্রফেসর এক মেইল করলাম যে প্রফেসর দেখেন আমাদের দেশের অবস্থা তো খারাপ, প্রচুর মারামারি হইতেছে, তো টিউশন ফি তো দিতে পারি নাই। তো আরেকটা বিষয় ছিল, আপনাদের জানেন কিনা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনারা কোরিয়াতে যাদের আত্মীয় স্বজন বা কোরিয়াতে কোরিয়া দিয়ে যদি পেমেন্ট করেন, তাহলে মানে কোরিয়ান ওন দিয়ে যদি পেমেন্ট করেন, তাহলে অনেকের ভিসা হচ্ছিল না সেই টাইমে। তো ডলার দিয়ে পেমেন্ট অথবা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে ডলার দিয়ে হচ্ছে পেমেন্ট করা লাগতো আর কি। তো এর মধ্যে আরেকটা কাজ করছি, যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের কাজ, যে আমি এরকম ডাচ বাংলা ব্যাংক থেকে, তো এত তো টাকা পয়সা নাই, ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা দেখাইছি, ওখানে 55-60 হাজার টাকার মতো লাগছিল, তো 28 লাখের মতো টাকা দেখাইছিলাম। তারপরে ওখান থেকে ওরা সার্টিফিকেট দিছে, সেই যা যা লাগে ব্যাংক স্টেটমেন্টের সব কিছু দিছে। আর হচ্ছে তো যেখানে ছিলাম যে প্রফেসর এরকম আমার তো এরকম সমস্যা, টিউশন ফি ডেট তো আজকে রাতেই, কিন্তু এখন তো আর একদিনের মধ্যে ব্যাংক পসিবল না, ট্রান্সফার করতেও তো টাইম লাগবে। তো তখন বাকি 50% স্কলারশিপ তো ইউনিভার্সিটি থেকে পাইছিলাম, বাকি 50% প্রফেসরই দিছে। পরে হচ্ছে তারপরে ওই অফার লেটারের পাওয়ার পরে রিকমেন্ডেশন লেটারও দিছিল আর কি, চাই নিয়েছিলাম, বলছিলাম যে একটা রিকমেন্ডেশন লেটার দিন। পরে ওটা নেওয়ার পরে তারপরে আরও ডকুমেন্টস যে লাগে, যেমন হচ্ছে আরও যেগুলো ডকুমেন্টস আছে অত বেশি খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু নিয়ে যাওয়া লাগে আর কি। যেমন হচ্ছে আপনার বাবা মার এনওসি, মানে নো অবজেকশন লেটার, যে আপনার বাবা মায়ের অনুমতি নিয়ে যাচ্ছেন দেশের বাইরে বা দেশ ছেড়ে যাচ্ছেন, এইসবের একটা অনুমতি লাগে আর কি। তো এটা হচ্ছে আপনাদের সুন্দর করে 100 টাকার স্ট্যাম্প যে আছে আমাদের বাংলাদেশের নথি, হলুদ কাগজ তো দেখছেন, দলিলের মতো কাগজ, যে ওই কাগজে লিখে নিয়ে যাওয়া লাগে, যে ওটা নোটারি করা লাগে, উকিলের সিগনেচার লাগে। আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা ওখানে লিখে নিয়ে যাওয়া ভালো, যে আমি মানে বাবা মার একটা স্টেটমেন্ট, যে আমি হচ্ছে এরকম আমার ছেলে বা মেয়ের জন্য পড়ালেখার জন্য এই টাকা জমা করে রাখছি, বা এই টাকা আছে আমার, যেটা আমি 1 বছরের থাকা খাওয়া এখানে ইউনিভার্সিটি পারপাসে বের করবো আর কি, এরকম কিছু একটা। তো এটা করার পরে ওগুলা নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের বাকি থাকলো মেডিকেল সার্টিফিকেট। তো এগুলা হচ্ছে এখানে পুলিশ ভেরিফিকেশনের কাগজপাতি এগুলা সব করে নিয়ে যায় হচ্ছে। তারপরে গেলাম তারপরে গেলাম হচ্ছে ঢাকায়, যায় ওখানে কোরিয়ার একটা ডেডিকেটেড জায়গা আছে, প্রাভা হেলথ কেয়ার। তো ওখানে ওরা কোরিয়ার জন্য আপনার যক্ষা আছে কিনা এটা টেস্ট করায়, যেখানে হচ্ছে 1500 টাকা লাগে টেস্ট করাইতে। তো সব জায়গায় পাসপোর্টের ফটোকপি লাগে, ছবি লাগে 2 কপি। তো যাওয়ার পরে ওখানে গেলাম, ওখানে আবার 7 দিন আর 2 দিন মনে হয়, আমার মনে নাই সঠিক। তো ওখানে যাওয়ার পরে একদিন টেস্ট করাবে, পরের দিন বা 2 দিন পরে হচ্ছে মনে হয় আপনার ওই রিপোর্ট দিয়ে দিবে। তো এটাও নিয়ে আসলাম, ওইটা আর নোটারি করা লাগে না, কিছু করা লাগে না। তো এটা হচ্ছে আপনার নিয়ে আসার পরে নিলাম, এই তো সব ডকুমেন্টস রেডি করলাম। আর তারপরে তার আগে হচ্ছে 1 মাস আগে ওই আরেকটা অ্যাটাস্টেশন তো করার লাগে এম্বাসি থেকে, মানে আপনার যখন এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এগুলো হয়ে যাবে, নোটারি করার পরে 3টা কাজ তো একদিনেই করছিলাম। তারপরে এম্বাসির অ্যাটাস্টেশনের ডেট নিলাম, কোরিয়ান এম্বাসির। তো কোরিয়ান এম্বাসির অ্যাটাস্টেশনের ডেট নিয়ে ওখানে যে সব ডকুমেন্টস আমার জমা দিয়ে এসে অ্যাটাস্টেশনের ডেট দিল যে অমুক তারিখে দিবে। তারপরে 13-14 দিন পর আর কি যাই আবার নিয়ে আসলাম ওগুলো, IELTS এর সার্টিফিকেট সব কিছু দিয়েছিলাম। অরিজিনাল কপি করাই নাই আমি, অরিজিনাল কপি তো সাথে দিতে হয় জমা, পরে আবার ব্যাক দিয়ে দেয়, মানে দেখে যে অরিজিনাল কপি। তো আপনারা ওই অ্যাটাস্টেশনের অরিজিনাল কোনো কপি মাখাবেন না, কোনো কপিতে অ্যাটাস্টেশনের দরকার নেই। আপনার তো সার্টিফিকেট, মূল সার্টিফিকেট যেটা মেইন সার্টিফিকেট মার্কশিট, এগুলো হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন আর কি, এগুলো থেকে যাবে সব সময়ের জন্য। ওখানে অ্যাটাস্টেশনের মেয়াদ থাকে হচ্ছে আপনার 3 মাস। তো ওই মেয়াদ নষ্ট করার, ওখানে সিল টিল দেওয়ার তো দরকার নেই। আপনার কপিস যেগুলো আছে 3 কপি 4 কপি যাই করেন, ও কপিসের ওপর হচ্ছে অ্যাটাস্টেশন নোটারি যা আছে সব করবেন। মেন কপি দরকার পড়ে না, মেন কপি জাস্ট খালি ম্যাচিং করে দেখে, আর সাথে জমা দিলে আবার রিটার্ন দিয়ে দেয়। তো তারপরে হচ্ছে ভিসার জন্য দাঁড়াই গেলাম,
হচ্ছে আমার তো সেপ্টেম্বর ইনটেকের জন্য, তো ভিসায় দাঁড়াইছিলাম হচ্ছে 14 তারিখে দাঁড়াইছিলাম। ভিসার জন্য 14 তারিখে দাঁড়াইলাম, আগের মাসের আগস্টের 14 তারিখে হচ্ছে আমার ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট। তো সব কিছু রেডি, কাগজপাতি সব নিয়ে ওখানে গেলাম কোরিয়ান এম্বাসিতে। যাওয়ার পরে কোরিয়ান এম্বাসির বাইরে হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করলো যে আসলে আজকে ডেট আছে কিনা। তারপরে ঢুকলাম ভিতরে, ঢুকে হচ্ছে মানে বাইরে বসার মানে ভিতরের মধ্যে একটা লম্বা বসার জায়গা আছে, তো ওখানে হচ্ছে বসে ওয়েট করলাম। তারপরে যখন ডাকলো ভিতর থেকে, জসিম ভাই ভিতরে আছে, জসিম ভাই মানে কাগজপাতি মোটামুটি রেডি করে দেয় সব এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার আগে। তো এম্বাসি ইন্টারভিউ হচ্ছে আপনার মনে করেন ওখানে যখন বসলাম, তারপরে কাগজপাতি সব জমা নিল, সব কিছু দেখলো, জিজ্ঞেস করলো কোরিয়াতে যাচ্ছি কেন, বাংলাদেশ জিজ্ঞেস করছে আর কি, নর্মাল কোয়েশ্চেন অ্যান্সারের মতো, খুব একটা হার্ড ওইরকম কিছু না। তো জিজ্ঞেস করলো যে মানে কোরিয়াতে কেন যাবো, বললাম আমার মাস্টার্সের জন্য, এরকম হায়ার এডুকেশনের জন্য মাস্টার্স করতে যাবো আর কি। তারপরে জিজ্ঞেস করলো আরো ডকুমেন্ট যেগুলো চাইলো ওগুলো দিলাম। তারপরে জিজ্ঞেস করলো ফ্যামিলিতে কে কে আছে না আছে, এগুলো জিজ্ঞেস করলো। তারপরে কোন সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটির নাম কি, এগুলো জিজ্ঞেস করছিল। তারপরে হচ্ছে কোরিয়াতে থেকে যাওয়ার প্ল্যান আছে কিনা। তাই আমি বললাম যে আপাতত এখন তো আমার কোনো প্ল্যান নাই, যদি হচ্ছে মাস্টার্স শেষ করার পরে যদি পিএইচডি করি তাহলে পিএইচডি করবো, না হলে অন্য কোথাও মুভ করলে বা বাংলাদেশে যদি চলে আসি তাহলে চলে আসবো। মানে আমি অত মানে ডোন্ট কেয়ার মোডে ছিলাম আর কি, যে একদম হয় লাগবে, একদম যা বলতেছে সবই হ্যাঁ হ্যাঁ করে দেবো, এরকম না আসলে আর কি। যা আছে, যা মনের মধ্যে আছে, যেটা সত্যি সেটাই বলছি, হইলে হবে না হলে না হবে, এত প্যারা নিয়ে তো লাভ নাই। তো প্ল্যান তো ছিল না কোরিয়ার জন্য, প্ল্যান করতেছি, কোনো প্ল্যানই ছিল না ভাই সত্যি কথা বলতে। তো হুট করে এরকম হয়ে গেছে। পরে 21 তারিখে অনলাইনে চেক করলাম যে ভিসা অ্যাপ্রুভড হয়ে গেছে। তারপরে ফ্লাইট টিকিট দেখা শুরু করলাম। তো তারপরে 29 তারিখে হচ্ছে টিকিট কাটলাম। তো মাঝখানে 1 সপ্তাহ ছিল ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে কথাবার্তা বলার। তো ওই দিন দেওয়ার পরে বাসায় চলে আসলাম, বাসায় কিছু সময় ব্যয় করলাম। তারপরে 27 তারিখে ঢাকায় ব্যাক করলাম আবার, 29 তারিখে ফ্লাইট। তারপরে আর কি রাতের বেলা ফ্লাইট ছিল, ব্যাংকক ট্রানজিট ছিল। ফেসবুকে ভিডিও আপলোড করা আছে পুরো জার্নির, আপনারা চাইলে ফেসবুক থেকে দেখে নিতে পারেন। ইউটিউবে দিই নাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ধরছিল, পরে ডিলিট করে দিয়েছি ভিডিও। তো যাই হোক, পরে আর আপলোড দেওয়া হয় নাই। আর যারা যেসব ভাইয়েরা সাবস্ক্রাইবার ভাইয়েরা আমার সাথে ফেসবুকে কথাবার্তা বলেন, তারা হয়তো একটু হলেও জানেন যে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি। আর তো তারপরে এই তো চলছে কোরিয়া, সেমিস্টার একটা শেষ, আর আপনাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছি। যা যা কোশ্চেন আছে আপনাদের জিজ্ঞেস করবেন। তো আমি এইভাবে আসলে আমার ফুল জার্নিটা ছিল। তো আসলে কোরিয়া মোটামুটি ভালোই, কিন্তু সবাই অনেক ব্যস্ত, বুঝছেন, রোবটের জীবনযাপন করে একদম, মনে করেন সব টাইম টু টাইম, একদম সব কিছুর সময় সব মেনটেন করে, কোনো মিস নাই, কোনো কিছু নাই। তো বছরের প্রথম দিন 2025 সালের সবাইকে শুভকামনা, যেন আপনাদের 25 সালের টার্গেট যেন পূরণ হয়। আর যারা মার্চ ইনটেকের জন্য করতেছেন তারা তো হয়তো অনেক কিছুই শেষ করে ফেলছেন, এখন আপনাদের অ্যাম্বাসিতে দাঁড়ানোর সময়। আর যারা কেবল প্রিপারেশন নিচ্ছেন, তো সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।